ইবনে খালদুন নামটা শুনলে অনেকেই মনে করেন সাধারণ একজন পুরনো আরব পণ্ডিত, কিন্তু যখন জানবেন এই মানুষটা কে ছিলেন, কি করেছিলেন, কিভাবে তার জীবন কাটিয়েছিলেন, তখন বুঝবেন ইতিহাসে এমন মানুষ খুব কমই জন্মেছে। তিনি ছিলেন একাধারে ইতিহাসবিদ, সমাজবিজ্ঞানী, দার্শনিক, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং বিচারক। আধুনিক সমাজবিজ্ঞান ও ইতিহাস দর্শনের জনক হিসেবে আজও সমগ্র বিশ্ব তাকে স্মরণ করে। অথচ তিনি এই কাজগুলো করেছিলেন সেই চতুর্দশ শতাব্দীতে, যখন ইউরোপ তখনও অন্ধকার যুগ পেরোয়নি। তার পুরো নাম আবু জায়েদ আব্দুর রহমান ইবনে মোহাম্মদ ইবনে খালদুন আল হাদ্রামি, তবে পৃথিবী তাকে চেনে শুধু ইবনে খালদুন নামে। ১৩৩২ সালের ২৭শে মে তিউনিশিয়ার তিউনিস শহরে জন্ম নিলেন এক শিশু, যে বড় হয়ে পৃথিবীকে ইতিহাস দেখার নতুন চোখ দেবে। তখন উত্তর আফ্রিকায় হাফসিদ রাজবংশের শাসন চলছিল। শহরটি ছিল জ্ঞান, বাণিজ্য ও সংস্কৃতির কেন্দ্র। ইবনে খালদুনের পরিবার ছিল অভিজাত ও সুশিক্ষিত। তার পূর্বপুরুষরা ছিলেন ইয়েমেনের হাদ্রামাউত অঞ্চলের আরব বংশোদ্ভূত। অষ্টম শতাব্দীতে ইসলামের বিস্তারের সময় তার পূর্বপুরুষরা আন্দালুসিয়া অর্থাৎ স্পেনে চলে যান। সেখানে তারা শতাব্দীর পর শতাব্দী সেভিলে বসবাস করেন এবং উচ্চ রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক পদে অধিষ্ঠিত থাকেন। কিন্তু ত্রয়োদশ শতাব্দীতে খ্রিস্টান রিকনকিস্তা বা পুনর্দখল অভিযানের সময় মুসলিম শাসনের পতন শুরু হলে তার পরিবার উত্তর আফ্রিকায় হিজরত করে তিউনিসে স্থায়ী হয়। এই পারিবারিক ইতিহাস ইবনে খালদুনকে শৈশব থেকেই একটি গভীর উপলব্ধি দিয়েছিল। সভ্যতা ওঠে এবং পড়ে, রাজ্য তৈরি হয় এবং ধ্বংস হয়। এই বোধই পরবর্তীতে তার মহাগ্রন্থের মূল ভিত্তি হয়ে ওঠে। ইবনে খালদুনের শিক্ষা শুরু হয়েছিল পরিবারের মধ্যেই। তার বাবা মোহাম্মদ ছিলেন একজন পণ্ডিত মানুষ, যিনি রাজনীতি থেকে সরে এসে জ্ঞানচর্চায় নিজেকে নিয়োজিত করেছিলেন। ছোটবেলা থেকেই ইবনে খালদুন কোরআন মুখস্থ করেন, আরবি ব্যাকরণ, কাব্য, ফিক ও হাদিস শাস্ত্র অধ্যয়ন করেন। তিউনিসে তখন অসাধারণ কিছু আলেম ও পণ্ডিত ছিলেন। ইবনে খালদুন তাদের কাছ থেকে একে একে জ্ঞান সংগ্রহ করতে থাকেন। তার শিক্ষকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আবুল আব্বাস আহমদ আল বাতারনুসি, মুহাম্মদ ইবনে সাদ আল আনসারি এবং আবু আবদুল্লাহ মোহাম্মদ আল জাইয়ানি। কিন্তু ১৩৪৮ সাল, যখন ইবনে খালদুনের বয়স মাত্র ১৭, তখন ঘটল এক ভয়াবহ বিপর্যয়। ইউরোপ ও উত্তর আফ্রিকা জুড়ে ছড়িয়ে পড়ল কালো মৃত্যু বা ব্ল্যাক ডেথ, বুবনিক প্লেগ। এই মহামারীতে মারা গেলেন তার বাবা, মা এবং তার প্রিয় অনেক শিক্ষক। কিশোর ইবনে খালদুন দেখলেন মৃত্যুর ভয়াবহ মিছিল। এই অভিজ্ঞতা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল এবং জীবনের ক্ষণস্থায়িত্ব ও সভ্যতার পতন নিয়ে ভাবতে বাধ্য করল। শোক সামলে ইবনে খালদুন নিজেকে কাজে ডুবিয়ে দিলেন। ২০ বছর বয়সেই তিনি তিউনিসের হাফসিদ সুলতানের দরবারে লেখকের পদ পেলেন। কিন্তু এই শান্তি বেশিদিন টিকল না। উত্তর আফ্রিকা ও আন্দালুসিয়ার রাজনীতি ছিল সেই সময় অত্যন্ত জটিল ও বিপজ্জনক। বিভিন্ন রাজবংশ হাফসিদ, মারিনিদ, জিয়ানিদ একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করছিল। ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা, উত্থান পতন ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। ইবনে খালদুন এই রাজনৈতিক ঘূর্ণিপাকে প্রবেশ করলেন পুরোপুরি। ১৩৫২ সালে তিনি মরক্কের মারিনিদ সুলতান আবু ইনানের দরবারে যোগ দিলেন। সেখানে তিনি সুলতানের সাথে বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধি দলে অংশ নিলেন এবং বুদ্ধিবৃত্তিক মহলে নিজের পরিচিতি তৈরি করলেন। কিন্তু রাজনীতির খেলা তাকে বিপদে ফেলল। মারিনিদ সুলতানের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ১৩৫৭ সালে তাকে কারাগারে নিক্ষেপ করা হলো। ২ বছর তিনি কারাগারে কাটালেন। ১৩৫৮ সালে সুলতান আবু ইনান মারা যাওয়ার পর তিনি মুক্তি পেলেন। কারাগার থেকে বেরিয়ে ইবনে খালদুন থামলেন না। আবার রাজনীতিতে, আবার দরবারে। তিনি তিউনেস, ফেজ, গ্রানাডা, তিলিমসান একের পর এক শহরে গেলেন। বিভিন্ন সুলতানের দরবারে কাজ করলেন, কখনো দীপনৈতিক হিসেবে, কখনো পরামর্শদাতা হিসেবে, কখনো বিচারক হিসেবে। ১৩৬২ সালে ইবনে খালদুন গেলেন গ্রানাডায়, সেই স্পেনের শেষ মুসলিম রাজ্যে যেখানে তার পূর্বপুরুষরা একসময় বসবাস করতেন। গ্রানাডার নাসরিদ সুলতান মোহাম্মদ পঞ্চম ছিলেন তার পুরনো বন্ধু ইবনে আল খাতিবের মাধ্যমে পরিচিত। সুলতান মোহাম্মদ পঞ্চম তাকে অত্যন্ত সম্মানের সাথে গ্রহণ করেন এবং একটি গুরুত্বপূর্ণ দূতাবাস মিশনে পাঠান, কাস্তিলের রাজা পেদ্রো প্রথমের সাথে শান্তি আলোচনার জন্য। ইবনে খালদুন সফলভাবে এই মিশন সম্পন্ন করেন। কাস্তিলের রাজা তার প্রতিভায় এতটাই মুগ্ধ হন যে তাকে সেভিলে থেকে যেতে বলেন এবং তার পূর্বপুরুষদের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার প্রস্তাব করেন। কিন্তু ইবনে খালদুন বিনয়ের সাথে প্রস্তাব প্রত্যাখ্যান করে ফিরে যান। এই গ্রানাডা অভিজ্ঞতা তাকে আরও গভীরভাবে বুঝিয়ে দিল কিভাবে সভ্যতা উত্থান ও পতনের মধ্য দিয়ে যায়।
যে সেভিলে তার পূর্বপুরুষরা একসময় রাজত্ব করতেন সেখানে এখন অন্যরা বসবাস করছেন। বছরের পর বছর রাজনীতির কাদায় হাঁটতে হাঁটতে ইবনে খালদুন ক্লান্ত হয়ে পড়লেন। তিনি দেখলেন রাজনীতি ক্ষণস্থায়ী, ক্ষমতা অনিশ্চিত, দরবারের বন্ধুত্ব বিপজ্জনক, কিন্তু জ্ঞান চিরস্থায়ী। 1375 সাল, ইবনে খালদুনের বয়স তখন 43। তিনি সিদ্ধান্ত নিলেন এবার লিখবেন, এমন কিছু লিখবেন যা পৃথিবী আগে কখনো পড়েনি। তিনি পরিবারকে নিরাপদ স্থানে রেখে চলে গেলেন আলজেরিয়ার পশ্চিমাঞ্চলে একটি নির্জন দুর্গে। দুর্গটির নাম ছিল কালাত ইবনে সালামা। পাহাড়ের উপরে, শহর থেকে দূরে, সভ্যতার কোলাহল থেকে বিচ্ছিন্ন এই দুর্গে তিনি শুরু করলেন তার মহাকাজ। মাত্র 5 মাসে, মাত্র 5 মাসে ইবনে খালদুন লিখে ফেললেন তার মহাগ্রন্থের ভূমিকা, যা পরিচিত মুকাদ্দিমা নামে। আরবিতে মুকাদ্দিমা মানে ভূমিকা বা প্রারম্ভ, কিন্তু এই ভূমিকাটি নিজেই একটি সম্পূর্ণ বিশ্বকোষ। মুকাদ্দিমায় ইবনে খালদুন আলোচনা করেছেন সমাজের উৎপত্তি ও বিকাশ নিয়ে, রাষ্ট্রের জন্ম ও পতন নিয়ে, অর্থনীতি নিয়ে, শিক্ষা নিয়ে, মনোবিজ্ঞান নিয়ে, ভূগোল নিয়ে এবং আরও অনেক বিষয় নিয়ে। তার আলোচনা ছিল কেবল তথ্য সংগ্রহ নয়, তিনি বিশ্লেষণ করেছেন, কারণ খুঁজেছেন, সূত্র তৈরি করেছেন। মুকাদ্দিমার সবচেয়ে বিখ্যাত ধারণাটি হল আসাবিয়া। আসাবিয়া মানে গোষ্ঠী সংহতি বা সামাজিক বন্ধন। ইবনে খালদুন বললেন, যে কোনো রাষ্ট্র বা সভ্যতার উত্থানের পেছনে থাকে তীব্র আসাবিয়া। যখন একটি গোষ্ঠী ঐক্যবদ্ধ থাকে, পরস্পরকে রক্ষা করতে প্রস্তুত থাকে, তখন তারা শক্তিশালী হয় এবং রাজ্য প্রতিষ্ঠা করে। কিন্তু যখন বিলাসিতা, ক্ষমতার দ্বন্দ্ব ও অনৈক্য শুরু হয়, তখন আসাবিয়া দুর্বল হয় এবং সভ্যতার পতন ঘটে। এই চক্র বারবার ঘুরে আসে। এই ধারণাটি ছিল সম্পূর্ণ মৌলিক। ইবনে খালদুনের আগে কেউ ইতিহাসকে এভাবে বৈজ্ঞানিক দৃষ্টিতে বিশ্লেষণ করেননি। মুকাদ্দিমায় তিনি অর্থনীতি নিয়েও অসাধারণ সব কথা বলেছেন। তিনি বললেন, শ্রমই হলো সকল মূল্যের উৎস। এই কথা তিনি বলেছিলেন 14 শতাব্দীতে, যা পরে পাশ্চাত্যে অ্যাডাম স্মিথ ও কার্ল মার্কস তাদের নিজস্ব ভাষায় বলেছেন। তিনি করের বিষয়েও এমন কথা বলেছিলেন যা আজও প্রাসঙ্গিক। অতিরিক্ত করারোপ উৎপাদন কমিয়ে দেয় এবং রাষ্ট্রের রাজস্ব শেষ পর্যন্ত কমিয়ে আনে। আধুনিক অর্থনীতিতে এটাকে বলা হয় লাফার কার্ভ, কিন্তু ইবনে খালদুন এই ধারণা লাফারের 400 বছর আগে দিয়েছিলেন। শিক্ষা পদ্ধতি নিয়েও তার ভাবনা ছিল অত্যন্ত আধুনিক। তিনি বললেন, মুখস্থ করানোর চেয়ে বোঝানো জরুরি। শিক্ষার্থীকে কঠোরভাবে শাস্তি দেওয়া উচিত নয়, কারণ এতে তার সৃজনশীলতা নষ্ট হয়। শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত চিন্তার বিকাশ, তথ্য জ্ঞালানো নয়। মুকদ্দিমায় তিনি ইতিহাসবিদদের সমালোচনাও করেছেন তীক্ষ্ণভাবে। তিনি বললেন, অধিকাংশ ইতিহাসবিদ শুধু ঘটনা লেখেন, কিন্তু কেন ঘটল সেটা বিশ্লেষণ করেন না। অনেকে অলৌকিক গল্প ও অতিরঞ্জিত বিবরণ লেখেন যা যুক্তির কষ্টিপাথরে টেকে না। সত্যিকারের ইতিহাস হতে হবে সমালোচনামূলক ও বিশ্লেষণধর্মী। মুকদ্দিমা লেখার পর ইবনে খালদুন আরও বড় ইতিহাস গ্রন্থ লেখায় মনোযোগ দিলেন, কিন্তু ব্যক্তিগত জীবনে নেমে এলো এক ভয়াবহ বিপর্যয়। 1384 সালে তিনি মিশরের কায়রোতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সেখানে মামলুক সুলতানের দরবারে তিনি উষ্ণ অভ্যর্থনা পেলেন এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পদ পেলেন। কিন্তু তিনি পরিবারকে পেছনে রেখে গিয়েছিলেন তিউনিসে। পরিবারকে আনার ব্যবস্থা করলেন, কিন্তু পরিবারবাহী জাহাজটি আলেকজান্ড্রিয়ার বন্দরের কাছে ঝড়ে ডুবে গেল। স্ত্রী ও সন্তানরা সকলেই সমুদ্রে প্রাণ হারালেন। এই খবর পেয়ে ইবনে খালদুন ভেঙে পড়লেন। যে মানুষ সভ্যতার উত্থান পতন নিয়ে লিখেছেন, তিনি নিজেই সভ্যতার সবচেয়ে নিষ্ঠুর সত্যটি আবিষ্কার করলেন। ব্যক্তিগত বিপর্যয় সব তত্ত্বকে ছাড়িয়ে যায়। শোক বুকে নিয়ে তিনি আবার কাজে ফিরলেন, কারণ কাজই ছিল তার আশ্রয়। কায়রোতে ইবনে খালদুন পেলেন তার জীবনের সবচেয়ে স্থিতিশীল সময়। আল আজহারে তার বক্তৃতা শুনতে দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা আসতেন। তার জ্ঞান ও বিশ্লেষণ ক্ষমতায় সবাই মুগ্ধ হতেন। মামলুক সুলতান তাকে মিশরের প্রধান মালিকি বিচারকের পদে নিয়োগ দিলেন, মিশরের সর্বোচ্চ বিচারিক পদগুলোর একটি। কিন্তু ইবনে খালদুন এই পদেও আপোষ করলেন না। তিনি বিচার ব্যবস্থায় দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে দাঁড়ালেন। শক্তিশালীদের বিরুদ্ধে রায় দিতে ভয় পেলেন না। ফলে শত্রু তৈরি হল এবং বারবার পদ থেকে সরানো ও পুনর্বহাল করার নাটক চলল। মোট 6 বার তিনি প্রধান বিচারকের পদে নিযুক্ত ও পদচ্যুত হলেন। এই সময়েই তিনি তার আত্মজীবনী আত-তারিফ লিখলেন, যা ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ আত্মজীবনী গ্রন্থ। ইবনে খালদুনের জীবনের সবচেয়ে নাটকীয় ঘটনাটি ঘটল 1401 সালে। তখন তার বয়স প্রায় 70। মধ্য এশিয়ার বিজয়ী সম্রাট তৈমুর লং, যাকে পশ্চিমে তামের লেন বলা হয়, তার বিশাল সেনাবাহিনী নিয়ে সিরিয়া আক্রমণ করেছেন এবং দামেস্ক অবরোধ করেছেন। ইবনে খালদুন সেই সময় মিশরের মামলুক সুলতানের সাথে সিরিয়া এসেছিলেন। মামলুক সুলতান পালিয়ে গেলেন, কিন্তু ইবনে খালদুন রয়ে গেলেন। তিনি নিজেই তৈমুরের সাথে দেখা করার সিদ্ধান্ত নিলেন। দুর্গের প্রাচীর থেকে দড়ি বেয়ে নেমে তিনি গেলেন তৈমুরের শিবিরে।
এই দুই মহান ব্যক্তিত্বের সাক্ষাৎ, একজন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর যোদ্ধা, আরেকজন পৃথিবীর সবচেয়ে গভীর চিন্তাবিদ, ইতিহাসের অন্যতম অদ্ভুত মুহূর্ত। তৈমুর ছিলেন জ্ঞানের প্রতি অত্যন্ত আগ্রহী। তিনি ইবনে খালদুনের সাথে ঘণ্টার পর ঘণ্টা কথা বললেন, উত্তর আফ্রিকার ভূগোল সম্পর্কে জানতে চাইলেন, ইতিহাস নিয়ে আলোচনা করলেন। ইবনে খালদুন নিজে পরে লিখেছেন, তৈমুরের সাথে কথোপকথন ছিল অত্যন্ত গভীর এবং আকর্ষণীয়। তৈমুর তাকে উপহার দিলেন, তার নিরাপত্তার নিশ্চয়তা দিলেন এবং নিজের সাথে থেকে যেতে বললেন। কিন্তু ইবনে খালদুন ধীরে ধীরে কায়রো ফিরে গেলেন। এই সাক্ষাতের বিস্তারিত বিবরণ ইবনে খালদুন তার আত্মজীবনীতে লিপিবদ্ধ করে গেছেন। এই বিবরণটি তৈমুরের প্রাপ্তজীবন বোঝার জন্য ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাথমিক উৎস। কায়রোতে ফিরে ইবনে খালদুন আবার তার লেখা ও শিক্ষাদানে মনোযোগ দিলেন। বৃদ্ধ বয়সেও তার মেধা ছিল অটুট, কলম ছিল সচল। 1406 সালের মার্চে 73 বছর বয়সে ইবনে খালদুন কায়রোতে ইন্তেকাল করলেন। একটি জীবনের অবসান হল, যে জীবন ছিল সংঘাত ও সাধনায়, পলায়ন ও প্রত্যাবর্তনে, ব্যক্তিগত বিপর্যয় ও বুদ্ধিমৃত্তিক বিজয়। তুনিসের সেই বণিক পরিবারের ছেলে, যে কিশোর বয়সে প্লেগে বাবা মায়ের হারিয়েছিল, যে বারবার কারাগারে গেছে, বারবার দেশ বদলেছে, সে শেষ পর্যন্ত রেখে গেছে এমন এক জ্ঞানভাণ্ডার, যা 700 বছর পরেও বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয়। আল্লাহ ইবনে খালদুনকে জান্নাত দান করুন এবং আমাদেরকে তার জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন। আমিন।